এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। নতুন প্রজেক্টের কাজ ঐশ্বর্য রুদ্রের হাতে দিয়েছে। ব্যাপারটা ভাবতেই ভালো লাগছে শহীদের। আর যাই হোক, ভাই বোনদের মধ্যে কোনো দ্বিমত নেই ওদের। শহীদ মাঝে মাঝে মন থেকে ভীষণ রকম আফসোস করেন, যদি উনি ওভাবে মনিকাকে ধোকা না দিত তাহলে হয়তো আজ গল্পটা অন্যরকম হতো। রুদ্র সকাল সকাল অফিসে বেরিয়ে গিয়েছে। নিকি আর রুদ্র দুজনে মিলে ঐশ্বর্যের নতুন ব্রাঞ্চের কাছে হাত দিয়েছে। মূলত ঐশ্বর্য চাইলো পাটোয়ারি ইন্ডাস্ট্রির সঙ্গে ডিল করতে। এরপরে আফসানা পাটোয়ারিকে মজা দেখাবে। নিকি মনে মনে ভীষণ খুশি, তার ভাই এখন থেকে অন্তত ওদের সঙ্গে যোগাযোগ রেখেছে। এই যোগাযোগের কারণে যদি জিসান আর ভাইয়া আবারও হয়তো বাংলাদেশে আসবে। নিকি জিসানের প্রতি এক অদ্ভুত অনুভূতি তৈরি হয়েছে। এটার নাম ঠিক কি দেয়া যায় তা জানা নেই, তবে এইটুকু জানে জিসানের প্রতি ভালো লাগা তৈরি হয়েছে। একটা রাগও আছে। লোকটা দুদিন ধরে তার সঙ্গে কথা বলেনি। নাসার অন্ধে কারো পারফিউমের ঘ্রাণ যেতেই অঝর কোণে হাসি ফুটে উঠল উৎসার। প্রাণ ভরে আবারও নিঃশ্বাস টেনে নেয়। পিটপিট করে চোখ খুলে তাকাতে পিলে চমকে ওঠে উৎসার। ঐশ্বর্য দাঁড়িয়ে আছে একেবারে অফিস গেটআপে। গুড মর্নিং সুইটহার্ট। ঐশ্বর্য ছুকে উৎসার কপালে চুমু খায়। মৃদু কেঁপে উঠল উৎসা। ঐশ্বর্য উৎসার পাশে বসল। আমি একটু বাইরে যাচ্ছি, ওকে? মিস মোনা ব্রেকফাস্ট রেডি করে ফেলেছেন, উইল ইউ ইট? ওকে। উৎসা কিছুই বলল না, তবে ঐশ্বর্যকে এমন হ্যান্ডসাম লাগছে না যা উৎসাকে বেশ আশ্চর্য করেছে। তার উপর ঐশ্বর্যের মাতাল করা পারফিউমের ঘ্রাণ। বাই। ঐশ্বর্য বের হতে উৎসা যেন হাঁপ ছেড়ে বাঁচল। কভার থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। ড্রয়িং রুমে গিয়ে দেখলো টেবিলে অলরেডি খাবার সার্ভ করা আছে। উৎসা কেমন বিরক্ত বোধ করলো। এই কয়দিনে ঐশ্বর্য বেশ জোর করে উৎসাকে নিজের সঙ্গে বসিয়ে খাইয়েছে। এইটা যেন অভ্যাসে দাঁড়িয়েছে। উৎসা দীর্ঘশ্বাস ফেলে করিডোরের দিকে এগিয়ে গেল। সুইমিং পুলের স্বচ্ছ পানি চোখে ভাসমান তার। সুইমিং পুল পার করে ডান দিকের বেলকনিতে চলে গেল। ফুরফুরে মেজাজে এক কাপ কফি চাইল মিস মোনার কাছে। তিনি কফি এনে দিয়ে গেলেন। কফি কাপের চুমুকের সাথে সাথে মন প্রাণ জুড়িয়ে গেল তার। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। উৎসা নিজের মতো গুনগুন করছে। পেছন থেকে কেউ একজন আলগোছে জড়িয়ে ধরে উৎসাকে। প্রথম দিকে চমকে উঠে উৎসা, আচমকা ঘাড় ঘুরিয়ে ঐশ্বর্যকে দেখে থতমত খেয়ে গেল। আপনি? ঐশ্বর্য চোখ বুজে উৎসার শরীরে ঘ্রাণ টেনে নিচ্ছে। উৎসা কিছুই বুঝলো না। কিছুক্ষণ আগেই তো ঐশ্বর্য বলল সে বাইরে যাচ্ছে, তাহলে এখন এখানে কি করছে? আপনি আবার অনুমতি ছাড়া ছুঁয়েছেন আমাকে? ঐশ্বর্য বাঁকা হাসলো, ভারী স্বরে আওড়ালো। ফোন ফেলে গিয়েছিলাম। সুইটহার্ট, তুমি তো দেখছি ভালোই গান গাইতে পারো। উৎসা বেশ ভাব নিয়ে বলল, অবশ্যই, অন্তত আপনাদের মতো ইয়া ফুল লা তো আর করি না। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। উৎসা কিছুই বলল না। ঐশ্বর্যের হাত ছাড়িয়ে ছুটে বেলকনিতে চলে গেল। ঐশ্বর্য উৎসার পিছু পিছু গেল। বাইরে তুষারপাত হচ্ছে। উফ, কি মনোমুগ্ধকর দৃশ্য। ইস, একটা ক্যামেরা থাকলে ভালো হতো, এগুলো ক্যামেরায় বন্দি করে রাখতাম। ঐশ্বর্য কিছু একটা ভেবে বেডরুমে গিয়ে নিজের ক্যামেরা নিয়ে এলো। এই নাও। ঐশ্বর্যের হাতে ক্যামেরা দেখে অবাক হয়। ক্যামেরা? ঐশ্বর্য মৃদু হাসলো। কিন্তু আমি কেন আপনারটা নিব শুনি? ঐশ্বর্য কিছু বললো না, জোরপূর্বক উৎসার হাতে ক্যামেরা ধরিয়ে দেয়। যা ইচ্ছে করো, চললাম অফিসে। ঐশ্বর্য বের হতে উৎসা খিলখিলি হেসে উঠল। এতদিন ঐশ্বর্য উৎসাকে বিরক্ত করেছে, আজ থেকে উৎসা ঐশ্বর্যকে বিরক্ত করবে। অসভ্য লোক একটা। উৎসা ভীষণ ভাবে জিজ্ঞেস করতে ইচ্ছে করল, আমাকে ভালোবাসেন আপনি? কিন্তু উৎসা জানে ঐশ্বর্য বরাবরের মতই বলবে, না, আমি কাউকে ভালোবাসি না, ভালোবাসায় বিশ্বাস নেই।
দীর্ঘশ্বাস ফেলল উৎসা। ঐশ্বর্য হনহনি বেরিয়ে গেল। থমকে গিয়েছে। ঐশ্বর্য নিজেকে দেখে বেশ অবাক হচ্ছে। ইদানিং উৎসার কাছাকাছি আসতেই সে যেন সম্পূর্ণ বদলে যাচ্ছে, কিন্তু সে নিজের ফিলিংস নিয়ে কনফিউজড। আচ্ছা, সে কি সত্যি উৎসাকে ভালোবাসে? ঐশ্বর্য নিজের প্রশ্নের উত্তর খুঁজে পায় না। উৎসা ব্রেকফাস্ট করতে বসলো। তৎক্ষণাৎ কলিং বেল বেজে উঠলো। মিস মোনা গিয়ে দরজা খুলে দেয়। ঐশ্বর্য ফিরে এলো। আজ সে অন্যমনস্ক হয়ে আছে। একের পর এক জিনিস ফেলে চলে যাচ্ছে। এই যে ওয়ালেট, প্রয়োজনীয় ফাইল ফেলে গিয়েছে। উৎসা সবে চামচ মুখে তুলেছে। ঐশ্বর্যকে দেখে ফের থতমত খেয়ে গেল। আপনি ঐশ্বর্য উৎসার দিকে তাকিয়ে আছে। মূলত দৃষ্টি তার উৎসার ঠোঁটের দিকে। নিচে কাস্টার্ডের কিছু অংশ লেগে আছে। ঐশ্বর্য শুকনো ছুটকিল। উৎসা উঠে দাঁড়ালো। ঐশ্বর্য এভাবে তাকিয়ে আছে কেন হঠাৎ? ঐশ্বর্য পরনের স্যুট খুলে কাউচের উপর ছুঁড়ে ফেলল। বড় বড় পা ফেলে উৎসার কাছাকাছি এসে কোলে তুলে নেয় তাকে। উৎসা চমকে উঠে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। আরে কি করছে, নামান নিচে। ঐশ্বর্য কোনো কথা বলল না। বেড রুমে নিয়ে গিয়ে ভেতর থেকে লক করে দিল। উৎসাকে ডিভানের উপর বসিয়ে দেয়। উৎসার বুক দ্রুত উঠানামা করছে। দেখুন অসভ্য রিক চৌধুরী, আমি কিন্তু ঐশ্বর্য উৎসাকে থামিয়ে দিল। আচমকা থুতনিতে কামড় দেয়। মৃদু কেঁপে উঠল উৎসা। ব্যথাও পেয়েছে সে। ঐশ্বর্যকে ধাক্কা দিতে গিয়েও পারল না। ঐশ্বর্য তার হাত দুটো চেপে ধরেছে শক্ত করে। ছাড়ুন আমায়। সুইটহার্ট, আমি যেখানে শান্তি পাবো সেখানেই যাব। আপাতত এই রিক তোমাতে বিভোর, আটকালে ফলাফল খারাপ হবে। উৎসা ঐশ্বর্যের কথায় ভয় পেল। ঐশ্বর্য নাছর বান্দা। আচমকা উৎসার পেটে কামড় দেয়। উৎসা শিউরে ওঠে। ভয়ঙ্কর ঐশ্বর্যের কাণ্ড তাকে ভয় দেখাতে সক্ষম। ঐশ্বর্য উৎসাকে ডিভানে শুয়ে ওর উপর সম্পূর্ণ ভর ছেড়ে দিল। আমি কিন্তু পারমিশন দেইনি। ঐশ্বর্য ঠোঁট কামড়ে হাসলো। তার পারমিশন লাগে? স্টুপিড রেড রোজ। আই ডোন্ট কেয়ার। উৎসা ফট করি শুধায়। ভালোবাসেন আমায়? ঐশ্বর্য চমকালো সরে গেল। উৎসা কপাল কুচকে নেয়। ভালোবাসার কথা বলতেই ঐশ্বর্য হাসপাস করে। ঐশ্বর্য দরজা খুলে বেরিয়ে গেল। উৎসা স্বস্তির নিঃশ্বাস ফেলল। বেঁচে গেছে। অফিসে নিজের ক্যাবিনে বসে স্মোক করছে ঐশ্বর্য। বারংবার মস্তিষ্ক একটা কথাই মনে করাচ্ছে, ভালোবাসা। ঐশ্বর্য অবশ্য উৎসার প্রতি অ্যাডিকশন তৈরি হয়েছে, কিন্তু ভালোবাসা নয়। কাউকে ভালোবাসেন না ঐশ্বর্য রিক চৌধুরী। নিজেকে কে সামলাতেই পারছে না ঐশ্বর্য। আর না পারছে কাজে মন দিতে। সব কিছু বিরক্তের কারণ হচ্ছে তার। আরে বাহ, কিসের এত চিন্তা রিক চৌধুরী? এতগুলো মিটিং ক্যান্সেল করে দিয়েছে। ক্যাবিনে প্রবেশ করতেই দেখলো ঐশ্বর্য টেবিলের উপর রাখা পানির গ্লাস তুলে ঠকঠক করে পানি খেয়ে নেয়। যেদিন ঐশ্বর্য বেশি চিন্তায় থাকে সেদিন কাজকর্ম সব লাটে উঠে যায়। জিসানকে দেখে মৃদু হাসলো ঐশ্বর্য। আহ জিসান, কাম কাম। জিসান ভেতরে গিয়ে বসলো। ব্রো, কি হয়েছে? এত কিসের টেনশন? ঐশ্বর্য আনমনি বলল। রেড রোজকে নিয়ে চিন্তায় আছি। জিসান ফিক করে হেসে উঠল। ওয়াও, দ্য গ্রেট ঐশ্বর্য রিক চৌধুরী প্রেমে পড়েছে। ঐশ্বর্য বিরক্তি নিয়ে বলে। শাট আপ জিসান, এই বিষয়ে টেনশনে আছি। ওকে ফাইন, বল তো কি হয়েছে। ঐশ্বর্য বসা থেকে উঠে কাচের তৈরি দেয়ালের কাছে গিয়ে দাঁড়ালো। স্পষ্ট বাইরেটা দেখা যাচ্ছে। তার উপর 7 তলা বিল্ডিং, নিচে মেইন রোড। কত গাড়ি চলাচল করছে। ঐশ্বর্য সেদিকে দৃষ্টি ফেলে বলল। রেড রোজের কাছাকাছি থাকলে প্রশান্তি পাই জানিস। ওর কথা বলা, রাগারাগি সব কিছুতে শান্তি লাগে। কিন্তু এখন আমি কেন এমন করছি তা সত্যি জানি না। জিসান তাচ্ছিলের হাসি হাসল। সিরিয়াসলি ব্রো, রিক তুই ভালোবাসিস মিস বাংলাদেশিকে, বাট তুই নিজের ফিলিংস নিয়েই কনফিউজড ইয়ার। কেন বুঝতে চাইছিস না? ঐশ্বর্য গর্জে ওঠে। শাট আপ, আমি কাউকে ভালোবাসি না, কখনো বাসতে পারি না। ঐশ্বর্যকে রেগে যেতে দেখে জিসান বলল। কাম ডাউন রিক, হোয়াটস গোয়িং অন? তুই কেন এমন করছিস? প্রবলেম কি ভালোবাসলে? নো নো নো, কেন ভালোবাসবো? তুই দেখিসনি আমার মাম্মার অবস্থা? মাম্মা ভালোবেসে ঠকেছে। আমি ভালোবাসায় বিশ্বাস করতে পারি না, কিন্তু আমি চাই না রেড রোজ আমার থেকে দূরে থাকুক। ঐশ্বর্য দ্রুত কেবিন থেকে বেরিয়ে গেল। জিসান
হতাশ হলো। কি করে ঐশ্বর্যকে বুঝাবে সে ভালোবেসে ফেলেছে? ঐশ্বর্য কমন রুমে গিয়ে ডিভানের উপর শুয়ে পড়ল। লাইফে কি চেয়েছিল আর কি হলো? উৎসাকে ছাড়তে পারবে না। কেন জানি ঐশ্বর্যের ভীষণভাবে কষ্ট হয় উৎসা থেকে দূরে থাকতে। উৎসা যখনই বলে চলে যাবে তখন যেন প্রচণ্ড রাগ হয় ঐশ্বর্যের। সে নিজের রাগ সামলাতে পারে না। এত কিছু ভেবে বিরক্ত হচ্ছে ঐশ্বর্য। তৎক্ষণাৎ মনে পড়ল উৎসা তো বাড়িতে একা। চোখ গেল ঘড়ির দিকে 5:30 বেজে গিয়েছে। ঐশ্বর্য আইপ্যাড নিয়ে বাড়ির সিসিটিভির ফুটেজ দেখতে লাগলো। না, উৎসা আশেপাশে কোথাও নেই। ঐশ্বর্য ড্রয়িং রুমে লাগানো ক্যামেরা অন করতে লক্ষ্য করলো উৎসাকে। মুহূর্তে রেগে গেল সে। মস্তিষ্ক তীব্রভাবে জ্বলে উঠেছে। উৎসা আর একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটি উৎসার অনেকখানি কাছাকাছি আছে। এতটা কাছাকাছি মনে হচ্ছে ওরা স্পর্শ করছে একে অপরকে। ঐশ্বর্য ছুঁড়ে আইপ্যাড ফ্লোরে ফেলে দিল। টেবিলের ওপর থেকে গাড়ির চাবি নিয়ে হনহনিয়ে অফিস থেকে বেরিয়ে গেল। 2-3 দিন ধরে কলেজ যেতে পারেনি উৎসা। সেই জন্য সিরাত অনেকগুলো নোট ম্যাকিকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। রুমে প্রবেশ করতেই উৎসা মৃদু হাসল। ম্যাকি নোটগুলো বুঝিয়ে দিচ্ছে উৎসাকে। কলম হাতে বসেছিল উৎসা। আচমকা কলম নাড়াতে গিয়ে চোখে লেগে গিয়েছে তার। ম্যাকি ব্যস্ত কণ্ঠে বলে উঠছে, উৎসা, আর ইউ ওকে? ইয়া, আই এম ফাইন। ম্যাকি উৎসার কাছাকাছি গিয়ে দাঁড়ালো। চোখে ফু দিয়ে দিচ্ছে। উৎসা চোখ খুলতেই পারছে না। চোখের কার্নিশ লাল হয়ে গিয়েছে তার। ওইদিকে ঐশ্বর্য স্পিডে ড্রাইভ করে আসছে বাড়ির উদ্দেশ্যে। উৎসাহ, আই উইল কিল ইউ, ড্যাম ইট। পৌরশালী শক্ত হাতে থাপ্পড় খেয়ে থরথর করে কাঁপছে উৎসা। কেই হারিয়ে নিজে পড়তে যাওয়ার পূর্বে ঐশ্বর্য বলিষ্ঠ হাত টেনে ধরল তাকে। তবে অবশ্য তার চেপে ধরার কারণে ব্যথায় খুকিয়ে উঠল উৎসা। হাউ ডেয়ার ইউ! এত সাহস হলো কি করে অন্য একটি ছেলের ক্লোজ হওয়ার? আমি তোকে জানে মেরে ফেলবো। উৎসা উৎসা সহ্য করতে না পেরে হু হু করে কেঁদে উঠল। লাগছে আমার। লাগার জন্যই ধরেছি। ওই ছেলের সঙ্গে কি করছিলে? অ্যান্সার মি, রোজ। উৎসা ফুপিয়ে বলল। কিছু করিনি, আমার ফ্রেন্ড হয়। ঐশ্বর্য থমকে গেল। রাগ হচ্ছে অন্য কেউ কেন ছুবে? ওই ঐশ্বর্য তো এখনো ছুঁয়ে দেখেনি। ঐশ্বর্য পাগলের মতো উৎসার শরীর চেক করতে লাগলো। কোথায় টাচ করেছে? দেখাও আমায়। ঐশ্বর্য উৎসার হাত পা টেনে দেখতে লাগলো। উৎসার চিৎকার করে উঠল। স্টপ ইট! কি করছিলে সব? ছাড়ুন আমার হাত। ঐশ্বর্য উৎসার গাল চেপে ধরে। চুপ! উৎসা, তুমি আমার সঙ্গেই থাকবে, অন্য কারোর সঙ্গে না। উৎসা ঐশ্বর্যের গলায় চেপে ধরে। তো কি হয়েছে? আপনি তো আমাকে ভালোবাসেন না, তাহলে অন্য কেউ থাকলে এত কিসের প্রবলেম? আই ক্যান টেক দিস, ড্যাম। উৎসা ফুপিয়ে কেঁদে ওঠে। হাসকি টোনেই বলে, আমাকে ভালোবাসেন আপনি? ঐশ্বর্য কাউচে সজোরে লাথি মেরে বলল, নো নো, আই ডোন্ট লাভ ইউ। ঐশ্বর্য উৎসার হাত টেনে কাছাকাছি নিয়ে এলো। চুলগুলোতে হাত ছুঁয়ে শব্দ করে চুমু খায় কপালে। কেন বুঝছেন না আপনি? কথাটা শেষ করার পূর্বেই ঐশ্বর্য ফের উৎসার অধরে আলতোভাবে চুমু দেয়। আপনি আমাকে ভালোবাসেন? উৎসা মৃদুস্বরে আর্তনাদ করে উঠল। ঐশ্বর্য উৎসার কপালে কপাল ঠেকিয়ে ক্লান্ত স্বরে বলে, ভালোবাসি না, সত্যি বলছি, একটু ভালোবাসি না। আই ডোন্ট লাভ ইউ। উৎসা ফোঁস করে শ্বাস টেনে ঐশ্বর্যের শার্ট খামচে ধরে। উই লাভ মি। ঐশ্বর্য শেষবারের মতো উৎসার অধরে অধর ছুঁয়ে দেয়। ঐশ্বর্য দু হাতে আলতো করে জড়িয়ে ধরে উৎসাকে। উৎসা ঐশ্বর্য অস্থিরতা অনুভব করতে পারছে। ঐশ্বর্য কাঁপছে, হয়তো ভীষণভাবে ভয় পেয়েছে। দীর্ঘ 10 মিনিট পর ঐশ্বর্য উৎসাকে ছেড়ে দেয়। প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে ফিসফিস করে বলে, আই ডোন্ট লাভ ইউ রেড রোজ, আই ডোন্ট। ঐশ্বর্য বচ্চ ক্লান্ত, আর একটা শব্দ বলতে পারছে না। আচমকা কাউচের উপর শুয়ে পড়ল। উৎসার হাত টেনে নিজের বুকের কাছে এনে ফেললো। শক্ত হাতে জড়িয়ে ধরল তাকে। উৎসা নিশ্চুপ। মিনিটের মধ্যে ঐশ্বর্য গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। উৎসা এই সুযোগে নিজের পাসপোর্ট এবং বাকি সব জিনিস নিয়ে বাড়ি থেকে
বেরিয়ে গেল। চোখ দুটো টলটল করছে। একটা মানুষ এত নির্দয় হতে পারে তা জানা ছিল না উৎসার। উৎসাহ থাকবে না এই লোকটার সঙ্গে, সে চলে যাবে বাংলাদেশ। একটা বড় সড়ো ক্যাফেতে বসে আছে নিনা, ওর সঙ্গে আছে আরেকটি যুবক। নিনা হয়তো কাঁদছে, কিন্তু যুবকটি অগোচরে হাসলো। এই যুবকটি সেই যে নিনাকে খারাপ কাজ করতে বাধ্য করে। বেবি কাঁদছো কেন? সিয়ামের মুখে বেবি শুনে প্রচণ্ড রাগ হয় নিনার। এখানে আসার পর এই লোকটি নিনাকে কিনে নিয়েছে, এরপর থেকেই গার্ল হিসেবে তাকে ইউজ করছে। শাট আপ সিয়াম, আমি আর এসব করব না। নিনা বসা থেকে উঠে দাঁড়ালো, দ্রুত গতিতে বাইরে বের হতে লাগে। সিয়াম ওর পিছু পিছু এলো। তুই করবি না মানে? 100 বার করতে হবে, চল আমার সঙ্গে। সিয়াম নিনাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। গাড়িতে উঠতেই নিনা সজোরে লাথি মারল সিয়ামের পায়ে। সিয়াম পড়ে গেল, কিন্তু তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। আশেপাশে কিছু খুঁজতে লাগে নিনাকে আঘাত করতে। বড়সড় একটা স্টিক পড়ে থাকতে দেখে সেটা তুলে এগিয়ে আসতে লাগলো সিয়াম। নিনা ভয় পেয়ে পিছিয়ে গিয়ে গাড়ির সঙ্গে চেপে গেল। এদিকে সিয়াম দ্রুত এগিয়ে এসে আঘাত করতে যাবে, তৎক্ষণাৎ তার হাত ধরে কেউ সজোরে ভারী কিছু দিয়ে আঘাত করে। সিয়াম উল্টো পড়ে গেল। নিনা সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে চমকে ওঠে। উৎসাহ দাঁড়িয়ে আছে, নিজের চোখের সামনে নিজের বোনকে দেখে কথা বলতে ভুলে গিয়েছে সে। আপু, মিহি আপু। নিনা খানিকটা দূরে সরে গেল, শুকনো ঠোক গিলল সে। এই মুহূর্তে জার্মানিতে নিনা পালাতে চাইল, প্রাণপণে দোল লাগায়। মিহি আপু দাঁড়াও বলছি, স্টপ। উৎসাহ নিনার পিছু পিছু দৌড় দেয়। 8 ঘন্টা আগে নিনাকে ক্যাফেতে দেখে রীতিমতো তবদা খেয়ে গেল উৎসাহ। সে তো বেরিয়ে গিয়েছিল, ভাবছিল এখান থেকে ডিরেক্ট এয়ারপোর্ট চলে যাবে। যতক্ষণ লাগুক ফ্লাইটের, সে আর থাকবে না এই দেশে। কিন্তু রাস্তায় যেতে যেতে উৎসাহ চোখ পড়ল পাশেই একটা ক্যাফেতে। সেদিকে লাস্ট টেবিলে মেয়েটিকে দেখে নিঃশ্বাস ভারী হয়ে আসে তার। মিহি তার বড় বোন, কিন্তু যখন দেখলো একটা ছেলে তাকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে, তৎক্ষণাৎ উৎসাহ ওদের পিছু পিছু গেল। মিহি আপু। উৎসাহ দৌড়ে গিয়ে নিনার হাত চেপে ধরলো। নিনা কোথায় যাচ্ছ তুমি? আপু, আমি উৎসাহ, তোমার বোন। ঘাবড়ে গেল। তৎক্ষণাৎ উৎসাহ থেকে নিজের হাত ছাড়িয়ে বলল, কে মিহি? আই অ্যাম নট মিহি, আই অ্যাম নিনা। উৎসাহ নিনার বাহু চেপে ধরে। নিনা প্লিজ আপু, কেন মিথ্যে বলছো? তুমি আমার বোন মিহি। নিজেকে আড়াল করতে চাইলো। এত বছর সে এখানে নিনার নামেই আছে। মিহি থাকাকালীন একটা ভদ্র ভালো মেয়ে ছিল, কিন্তু এখানে আসার পর সবাই মিলে অভদ্র নোংরা ট্যাগ লাগিয়ে দিয়েছে। না, আমি নিনা। উৎসাহ ঘুরছে ওঠে। না, তুমি মিহি, আমার মিহি আপু। উৎসাহ আচমকা নিনাকে জড়িয়ে ধরে। কিয়ৎক্ষণের জন্য থমকে গেল নিনা। তার ছোট্ট বোন কত বড় হয়ে গেছে। ছাড় আমায়, আমি তোর বোন না উষা। উৎসাহ শব্দ করে হাসল। বয়স্ক মহিলাটির বাড়িতে নিয়ে এলো নিনা উৎসাহকে। মহিলাটি উৎসাহকে দেখে সৌজন্যমূলক হাসলো। নিনা পরিচয় করিয়ে দিল। উষা, উনি হলেন গ্রেমা, ওনার কাছেই এতদিন ধরে আসি আমি। উৎসাহ মহিলাকে ভালো করে পরীক্ষা করে দেখলো। নিনা বলল, তুই এখানে কেন এসেছিস? উৎসাহ মৃদু হাসলো। তোমাকে খুঁজতে এসেছি। তোমার জন্য আমি এই দেশে কলেজে চান্স পেয়েছি। এতদিন ধরে তোমাকে খুঁজছি। আপু, চলো আমরা বাংলাদেশে ফিরে যাব। নিনা দু কদম পিছিয়ে গেল। উৎসাহ না না, আমি যেতে পারবো, আমি আর ফিরতে পারবো না। সূক্ষ্ম শ্বাস পেল। কেন ফিরতে পারবে না? তোমার জন্য অপেক্ষা করছে সবাই। নিনা অস্থির হয়ে উঠে কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। না না, আমি ফিরতে পারবো না, আমাকে কেউ মেনে নিবে না। উৎসাহ নিনার মুখশ্রী হাতের আঁচলায় তুলে নেয়। কেন নিব না? আপু, তোমার সাথে হয়েছেটা কি বলো আমাকে। নিনা হু হু করে কেঁদে উঠল। মিহি যখন বাংলাদেশ থেকে নিজের বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়েছিল, তখন কি আর জানতো তার সঙ্গে কি হতে চলেছে। জার্মানি আসার পর হ্যাভেন মিহিকে একটা লোকের কাছে বিক্রি করে দেয়। সেই লোকটি তাকে দিয়ে কত খারাপ কাজ করিয়েছে সেই জানে। মাসখানেক পর মিহি আর সহ্য করতে না পেরে পালিয়ে গেল। তখন বয়স্ক মহিলাটি মিহিকে বাঁচায়, ওকে আশ্রয় দেয়। এরপর মিহি নিজের নাম পরিবর্তন করে ফেলে। সারাদিন বাড়িতে থাকলেও রাতে সে একটা বারে কাজ করে। কিছু তো করতেই হবে তাকে। এরপর থেকেই চলছে এসব।
কিন্তু মাঝখান থেকে সিয়াম এসে তাকে আবারও বাজে কাজ করতে বলেছিল, কিন্তু মিহি রাজি হয়নি। আর ওইদিকে হ্যাভেন বিয়ে করেছে। মিহির বলা কথাগুলো শুনে উৎসার অন্তর আত্মা কেঁপে উঠল। এত কিছু হয়েছে তোমার সঙ্গে আপু? উৎসার শক্ত করে ধরে মিহিকে। আর না, সে তার বোনকে নিয়ে চলে যাবে। রেডি হয়ে যাও, আমরা ফিরে যাব। মিহি কপাল চুলকে বল, একদম না, আমাকে কেউ মানবে না, কেউ আবার এর জন্য অপেক্ষা করছে না। মিহির গাল ছুঁয়ে বলে, মিহি কে বলেছে অপেক্ষা করছে না? মা অপেক্ষা করছে, তুমি গেলে মা সুস্থ হয়ে যাবে। চমকে ওঠে। কি হয়েছে মায়ের? উৎসার শুকনো চোখ গেল। এখন বলা যাবে না মিহি চলে যেতে মা অসুস্থ হয়ে প্যারালাইজড হয়ে গিয়েছে, তাহলে মিহি নিজেকে দোষী করবে। বলবো সব, কিন্তু তার আগে আমাদের যেতে হবে, তাড়াতাড়ি করো। মিহিকে এক প্রকার জোর করে উৎসাহ নিজের সঙ্গে নিয়ে গেল। আপাতত তাকে এখান থেকে যেতে হবে। ঐশ্বর্য রিক চৌধুরী সামনে আর কখনো আসবে না। সে যে মানুষটি তাকে ভালোবাসে না, তার কাছে থাকবে না উৎসাহ। ঐশ্বর্য কখনো পাবে না উৎসাহকে। উৎসাহ লোকটাকে কখনো মুখ দেখাবেই না। উৎসাহ আর মিহি বয়স্ক মহিলাটি থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। ওইদিকে ঐশ্বর্য গভীর ঘুমে অচেতন হয়ে আছে। সে তো জানি না তার প্রাণ পাখি চলে যাচ্ছে। হিমশীতল আবহাওয়া, বাইরে তুষারপাত হচ্ছে, ফায়ার বক্সে আগুন জ্বলছে, কাউচের ওপর শুয়ে আছে ঐশ্বর্য। ওর পাশে এসে দাঁড়ালো মিস মোনা। তিনি মৃদু স্বরে বলল, স্যার, বড় স্যার। মেয়েলি কণ্ঠস্বর শুনে কিছুটা নড়ে চড়ে উঠল ঐশ্বর্য। চোখের সামনে মিস মোনাকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হন মিস মোনা। স্বভাব সুলভ হাসল। গুড মর্নিং স্যার। ঐশ্বর্য ঘুম জড়ানো কণ্ঠে বলে, গুড মর্নিং। মিস মোনা ভেতরে রুমে গেলেন পরিষ্কার করতে। ঐশ্বর্য ভালো করে বসলো আশেপাশে, চোখ বুলিয়ে উৎসাহকে খুঁজতে লাগলো। যতটুকু মনে আছে কাল উৎসাহ ঐশ্বর্যের সঙ্গে ছিল, তাহলে এখন কোথায় ঐশ্বর্য? তৎক্ষণাৎ রাতের কথা মনে পড়ল। কি একটা ভেবে উৎসাহ রুমে চলে গেল। উৎসাহ নেই রুমে। ঐশ্বর্য পুরো বাড়ি খুঁজল, শেষমেশ উৎসাহকে না পেয়ে মিস মোনার কাছে গেল। মিস মোনা, আপনি কি উৎসাহকে দেখেছেন? মিস মোনা খানিকটা ভেবে বলল, নো স্যার, আজকে আমি দেখিনি ম্যামকে। ঐশ্বর্য চিন্তায় পড়ে গেল। কপালে পড়েছে চিন্তার ভাঁজ। উৎসাহ পুরো বাড়িতে কোথাও নেই। ঐশ্বর্য হঠাৎ কিছু একটা ভেবে দৌড়ে উৎসাহ রুমে গেল। কাবার্ড খুলে দেখলো কোনো জামা কাপড় নেই। ঐশ্বর্য তবদা খেয়ে গেল, ভিড় করে আওড়ালো। শিট শিট, উৎসাহ চলে গিয়েছে। হোয়াট দ্য হেল? ঐশ্বর্য পাগলের মতো করতে লাগলো। উৎসাহ কোথায় গিয়েছে? ঐশ্বর্য চিৎকার করে উঠল। উৎসাহ ড্যাম, কোথায় তুমি? ঐশ্বর্য দ্রুত ফোন দিল জিসানকে। জিসান, তাড়াতাড়ি বাড়িতে আয়, কুইক। জিসান কিছু বলার সুযোগই পেল না। তার আগে ঐশ্বর্য ফোনটা কাট করে দেয়। সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে উৎসাহ আর মিহি। উৎসাহ খুব খুশি, তার মা কতদিন পর বোনকে দেখবে। এদিকে মিহির গলা শুকিয়ে আসছে, না জানি কি অপেক্ষা করছে তার জন্য। উৎসাহ আর মিহি রাতের ফ্লাইটে বাংলাদেশে ব্যাক করেছে। ডিরেক্ট বাড়িতে এসেছে ওরা। কলিং বেল বাজানো মাত্র দোতলা থেকে নেমে এলো নিকি। কাজের বুয়াকে ডেকে বলল, মিনতি দিদি, দরজাটা খুলে দাও। মিনতির কোনো পাত্তা নেই। আবারও কলিং বেল বেজে উঠল। নিকি বিরক্ত হয়ে নিজেই গেল খুলতে দরজা। দরজা খোলা মাত্র চোখ খুদে আটকে গেল নিকির। উৎসাহ আর মিহি দাঁড়িয়েছে। মিহিকে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে নিকি। মিহিকে নিয়ে ভেতরে প্রবেশ করলো উৎসাহ। নিকি পা থেকে মাথা পর্যন্ত দেখে নেয়। মিহি মিনমিন গলায় বলল, ননিকি? নিকি হাঁপ ছেড়ে বাঁচলো যেন তাহলে এটা তার ভ্রম নয়। নিকি আচমকা চাপড়ে ধরে মিহিকে। মিহি, তুই আজ ফিরেছিস? ও মাই গড, সত্যি তুই চলে এসেছিস? মিহি যেন স্বস্তি পেল। যাক, অন্তত তার বোন তাকে ভুল বুঝিনি। নিকি হ্যাঁ, আমি সত্যি এসেছি। দৌড়ে ভেতরে গিয়ে রুদ্রকে ডাকতে লাগলো। ভাইয়া, ভাইয়া, তুমি কোথায়? দেখো কে এসেছে। রুদ্র ল্যাপটপেই কাজ করছিল। নিকির কণ্ঠস্বর শুনে দৌড়ে ড্রয়িং রুমে আসলো। শেষ সিঁড়ির কাছাকাছি এসে পা দুটো যেন থমকে গেল তার। অস্ফুট সরি বলো। মিহি, রুদ্রকে দেখে চোখ দুটো ভরে উঠল মিহির। রুদ্র নিচে আসতে মিহি গিয়ে বুকে হামলে পড়ে। ভাইয়া, আই এম সরি। ভাইয়া, আমাকে মাফ করে দাও।
এতদিন পর নিজের আদরের বোন তাকে ধরেছে। রুদ্রের বুকটা কেঁপে উঠল অজান্তেই। মিহি চুলে হাত রাখলো, অস্ফুট স্বরে আওড়ালো, বোন কেমন আছিস তুই? মিহি হুহু করে কেঁদে উঠল তার ভাই। ভাইয়া আমি ভালো নেই, তোমাদের ছাড়া ভালো ছিলাম না একটুও। রুদ্রের চোখে আজ পানি জমেছে, অগোচরেই মুছে নিল সে। মিহি হে মি, তুই কাঁদছিস পাগলি? সত্যি পাগল, তা না হলে এত সুন্দর ফ্যামিলি ছেড়ে ওই খারাপ মানুষের সঙ্গে চলে যেত? হুম, কখনো না। মিহি তুই? আফসানা পাটোয়ারির কণ্ঠস্বর শুনে ঘাড় ঘুরিয়ে সবাই তাকালো। রেগে ফুঁসে উঠেছেন উনি। বড় বড় পা ফেলে এগিয়ে এলো মিহির দিকে, হাত টেনে ধরে মিহির। অসভ্য মেয়ে, তুই ফিরে এলি কেন? বের হ, এক্ষুনি বের হ। আফসানা পাটোয়ারি মিহিকে ধাক্কা দেয়, উৎসা ধরে ফেলে, চেঁচিয়ে উঠল সে। মামি, মামি তোমার সাহস হলো কি করে আমার বোনকে বের করে দেয়ার? আফসানা তাতে তৎ চেপে বলল, চুপ, বেশি কথা বললে দুজনকে বের করে দিব। আজ যেন উৎসা রণচণ্ডীর রূপ নিয়েছে। আফসানা, তুমি মুখ সামলে কথা বলো। এই বাড়ি আমাদের, এটা আমাদের বাড়ি, আমার বাবার তৈরি করা বাড়ি। কি না, পাটোয়ারি রি রি করছেন। উৎসার কথা ওনার কানে ঝংকার তুলেছে। উৎসা, আমি কিন্তু করবে তুমি? তুমি আমাদের ঘাড়ের ওপর বসে খাচ্ছ। জানো আমরা তোমাকে কেন কিছু বলি না? কারণ তুমি অসময়ে আমাদের ব্যবসা শক্ত করে ধরেছ, সামলেছ। কিন্তু এখন দেখছি তুমি এসব করে যেন সবকিছুর মালিক মনে করো নিজেকে। পাটোয়ারি কিছু বলতে চাইল কিন্তু পারলো না। রুদ্র বলে উঠল, মা প্লিজ দয়া করে চুপ থাকো, তোমার এই রোজকার নাটক ভালো লাগে না। উষা তুই নিয়ে উপরে যা। আফসানা চিৎকার করে, একদম না, এই নষ্ট মেয়েকে আমি কিছুতেই এই বাড়িতে থাকতে দিব না। নির্লজ্জ মেয়ে, কিছুদিন আগে কত কাণ্ড করে গিয়েছে, এখন আবার এসেছে। উঠলো উৎসাহ আঙুল তুলে শাসানোর সহিত বলল, ব্যাস মামি, আজকের পর আমার বোনকে নিয়ে একটা বাজে কথা বললে আমি ছেড়ে কথা বলবো না। তুমি যদি আমাকে দুটো কথা বা দুটো থাপ্পড়ই মেরে দিতে তাহলেই কিছু বলতাম না, কিন্তু আমার মা বা আমার বোনকে নিয়ে কিছু বললে আমি তোমাকে ছেড়ে দেব না। ওই আফসানা পাটোয়ারি চমকালেন, এই কোন উৎসাহ? উৎসাহ মিহিকে নিয়ে দোতলায় যেতে লাগে। এদিকে নিকি আর রুদ্র আফসানা পাটোয়ারিকে তাচ্ছিল্য করে বেরিয়ে গেল। আফসানা পাটোয়ারি এক মুহূর্তের জন্য ভয় পেলেন। এমন মনে হচ্ছে সবকিছু যেন তার হাতের বাইরে চলে যাচ্ছে। সিরিয়াসলি? আচ্ছা মিস বাংলাদেশে এখন কোথায় আছে সেটা তো বল। কিছুক্ষণ আগে জিসান ঐশ্বর্যের বাড়িতে এসেছে, সে একাই এসেছে। কেয়া হোমে গ্র্যান্ডমার সঙ্গে কিছু জরুরি কাজে ব্যস্ত ছিল, তাই আসতে পারেনি। এখানে আসার পর ঐশ্বর্য কাল উৎসার সঙ্গে ঠিক কি করেছে তা শুনে হতভম্ব হয়ে গেল জিসান। যখন জিজ্ঞেস করে উৎসা কোথায়, ঐশ্বর্য জবাব দিতে পারল না। দেবী বা কি, সে তো নিজেও জানে না উৎসা কোথায়। ঐশ্বর্য বিরক্তির রেশ টেনে বলল, সিরিয়াসলি ভাই, সত্যি আমি জানি না, আই রিয়েলি ডোন্ট নো। মানেটা কি বুঝতে পারছি না, মিস বাংলাদেশে গেল কোথায়? ঐশ্বর্য আচমকা বাঁকা হাসলো। যেখানেই যাক খুব বড় ভুল করে ফেলেছে। একবার হাতে পাই, ট্রাস্ট মি, জান খেয়ে ফেলবো। জিসান দীর্ঘশ্বাস ফেলল। ঐশ্বর্য বেশ বিরক্ত। সে বলেছে দুটো মিটিং আছে। জিসান বেরিয়ে গেল। ঐশ্বর্য ঠায় কিছুক্ষণ বসে রইল। সময়টা তখন 2:30 কাছাকাছি। ঐশ্বর্য এখনো জেগে আছে, বারংবার মস্তিষ্কে হানা দিচ্ছে উৎসাহ। উৎসাহ ঠিক আছে তো? ডান হাতের শার্টের হাতা ফোল্ড করে নেয়। আপাতত তার ঘুম প্রয়োজন। ঐশ্বর্য ডক্টরের দেওয়া ঘুমের ওষুধ খেয়ে নেয়, যার দরুন কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে গেল সে। বক্ষস্থলে তীব্র যন্ত্রণা হচ্ছে, সহ্য করার মতো নয়। পুরোটা দিন ঘুমিয়ে পার করলো ঐশ্বর্য। পরের দিন সকালে ডক্টর নিয়ে আসে জিসান আর কেয়া। ঐশ্বর্যের অবস্থা সত্যি খুব খারাপ। ডক্টর মেডিসিন দিয়ে গেল। কেয়া ঝাঁঝালো স্বরে বলল, রিক, হোয়াট হ্যাপেন্ড? এমন কেন করছিস তুই? ঐশ্বর্য হাত উঠিয়ে চুলগুলো ব্রাশ করার মতো পেছনের দিকে ঠেলে দিল। জিসান প্রচন্ড রেগে গেল ঐশ্বর্যের ভাবলেশীন আচরণে। তুই কি শুনছিস? ঐশ্বর্য হামি তুলে বলে, আমাদের টিকিট রেডি কর, বাংলাদেশ যাব। বাংলাদেশ চাপে। কথাটা বেশ অবাক করলো জিসান কেয়ার দুজনকে। হোয়াট রিক, আর ইউ ক্রেজি? কেয়ার কথায় মৃদু হাসলো ঐশ্বর্য। তাড়াতাড়ি কর, লেট হচ্ছে। জিসান তর্জনী আঙুল তোলে বলল, 1 মিনিট, বাংলাদেশ যাবি? তার মানে মিস বাংলাদেশি ওখানেই আছে, অ্যাম আই রাইট? ঐশ্বর্য
ফের হাসল। অফকোর্স। জিসান সন্দেহ নিয়ে শুধায়। তুই কি করে জানলি? ঐশ্বর্য জুতা পরতে পরতে বলে। নিকিকে কল করলেই তুই কনফার্ম? জিসান তবদা খেয়ে গেল। এখন নিকিকে কল করা মানে বাঙালি গালি খাওয়া। কিন্তু ব্রো, এখন কিভাবে যাব? আমি তো আমার প্যাকিং পর্যন্ত করিনি। কেয়ার কথায় ঐশ্বর্য অকপটই বলে। ওখানে গেলে তোকে নতুন ড্রেস দেবো, এবার চল। ভীষণ হ্যাপি হয়ে ওঠে। সময়টা তখন রাত 2:45 ছুঁই ছুঁই। পাটোয়ারি বাড়ির সকলেই গভীর ঘুমে অচেতন হয়ে আছে। বাড়ির কলিং বেল বেজে ওঠা মাত্র তীক্ষ্ণভাবে তা কর্ণ স্পর্শ করলো উৎসার। বিছানায় উঠে বসলো সে। মাথা ব্যথা করছে তার। এর মধ্যে আবার কলিং বেল বাজলো। উফ! ঐশ্বর্য চমকে ওঠে। দেয়ালে টাঙানো ঘড়িটা দেখলো এত রাতে কি এসেছে। উৎসাহ বেশ আগ্রহ নিয়ে বাইরে বের হয়। সিঁড়ি দিয়ে নামতে নামতে বার কয়েক বেল বাজালো। উৎসাহ বিরক্তি নিয়ে গিয়ে দরজাটা খুলে দিল। চক্ষু চড়ক গাছ বলতে গেলে সামনে দাঁড়ানো মানুষটিকে দেখে ঠোঁট কিঞ্চিৎ ফাঁক হয়ে গেল তার। ঐশ্বর্য ভাইয়া,